খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এটা আমার মায়ের জিনিস, একদম ধরবে না, আমি কাউকে দিব না এটা। মলজা, কি করবি তুই এসব সোনার গয়না নিয়ে? ঝি চাকরানিদের এসবে মানায় না, বুঝলি? আমার কাছে যে ইমিটেশন গয়না আছে সেইগুলো পরে বিয়েতে বসবি। এখন দে এগুলো। না বললাম তো, আমি দিব না এটা। মামি ইশারার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল আর চুলের মুঠি ধরে বলল, দিবি না মানে তোর ঘাট দেবে। এই গয়না না দিলে তোর ভাইয়ের চিকিৎসা করাবো না, ডাইরেক্ট ওপরে পাঠিয়ে দেব, বুঝলি? গয়নার বাক্সটা নিয়ে ইশারাকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেল। এদিকে ঈশানও তো ছোট, কি বা বলবে সে? এত ছোট বয়সে, মাত্র 12 বছর বয়সী ছেলেটার হার্টের ফুটো ধরা পড়েছে, তাই মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। ঠিক করে খেতেও পায় না, তাই দুর্বল ইশারা নিজে না খেয়ে ঈশানকে খাওয়ায় নিজের খাবার যখন ঈশানের দুর্বল লাগে। কিন্তু যেদিন খাবার দেয় না ইশারাকে, সেদিন আর কি করবে ইশারা? নিজে না খেলেও তো চলে না, তাই চায়ের দোকানের কাকার থেকে পাউরুটি এনে নিজে একটু খায় আর ভাইকেও দেয়। পরে টাকা শোধ করে দেয় লোকের বাড়ি কাজ করে জমানো টাকা দিয়ে। যা মাইনে পায় লোকের বাড়ি কাজ করে সেটাও মামি নিয়ে নেয়, তাই রাগ করে ইশারা কাজ ছেড়ে দেয় আর মামিকে বলে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। আর কাজ খোঁজার নাম করে মাঝে মাঝে কলেজে যায় আর সেখানে একটা বাড়ি খুঁজে নেয় কাজের, সেই টাকাটা দিয়ে চালায় মামির অজান্তে। ঈশান চুপ করে চলে গেল ঘর থেকে আর বাইরে বেরিয়ে গেল বাড়ির। মন খারাপ হলে ঈশান এটাই করে, কিন্তু বাইরে বেরিয়ে কিছুটা এগোতে দেখলো আগের দিন যেই দাদাটার ওর দিদিকে বাঁচিয়েছিল আর ওদের খাবার খাইয়েছিল সেই দাদাটা গাড়ির উপর বসে রয়েছে আর একদিকে তাকিয়ে রয়েছে। ঈশান সেই দিকে তাকালো যেখানে ছেলেটা তাকিয়ে রয়েছে আর দেখলো এইটা ইশারার বারান্দা। প্রকাশ বাড়ি না গিয়ে ইশারার ঘরের বাইরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সেখানে বসে রয়েছে আর ইশারার ব্যালকনির দিকে চেয়ে রয়েছে। প্রকাশকে ওভাবে দেখে ঈশান প্রকাশের কাছে গেল আর বলল, তুমি এভাবে আমার দিদি আর ব্যালকনির দিকে তাকিয়ে রয়েছো কেন? ঈশানের গলার আওয়াজ পেয়ে প্রকাশ লাফ দিয়ে নামলো আর ঈশানের কাছে হাঁটু গেড়ে বসে বলল, দিদিয়াকে দেখতে যে আমার মনটা ছটফট করছে, তাই তো চাতক পাখির মতো চেয়ে রয়েছি। তোমার দিদিয়াকে দেখলেই এই মনের শান্তি আসবে, তৃপ্তি আসবে। তাহলে তো বাড়িতেই যেতে পারো, এখানে বসে আছো কেন চাতক পাখির মতো? প্রকাশ ঈশানের কথায় ফিক করে হেসে দিল আর ঈশানকে কোলে নিয়ে গাড়ির ওপরে বসালো আর বলল, আচ্ছা ঈশান, তুমি এত রাতে এখানে বাড়ির বাইরে কি করছো? এমনি ভালো লাগছিল না। আচ্ছা, তুমি আমার নাম জানলে কি করে? আমি তো তোমার নাম জানি না। ও, আমি সব জানি, আমার নাম প্রকাশ। প্রকাশ? হুম। ইশারা আর প্রকাশ, ইশারা দিয়ে তো মনের প্রকাশ করা হয়। আর ভালোবাসা? ও তোমার সাথে আমার দিদির নামে কি সুন্দর মেল। যদিও তোমার নামটা অদ্ভুত, তবু একসাথে বেশ সুন্দর লাগছে, ইশারা প্রকাশ। তুমি তো ভীষণ পাকা। আচ্ছা যাও, ঘরে যাও আর তোমার দিদিয়াকে ব্যালকনিতে পাঠাও। আমি পারবো না। আমাকে পাকা কেন বললে? আচ্ছা ঠিক আছে, তুমি কাঁচা, পাকা না। আর এই নাও, কিছু চকলেট দিয়ে দিলাম। এটা আমার? তোমার দিদিয়াকে দিয়ে দিব ভাবছিলাম তোমার জন্য, বাট ভুলে গেছিলাম। থ্যাংক ইউ প্রকাশ ভাইয়া, আমি এক্ষুনি দিদিয়াকে ব্যালকনিতে আসতে বলছি। এই বলে ঈশান দৌড় দিল গাড়ি থেকে নেমে আর প্রকাশ হাসলো। এই বলে আবার তাকালো ব্যালকনির দিকে। ঈশান প্রকাশের কথা বলতে ইশারা ব্যালকনিতে চলে গেল, কারণ প্রকাশকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ইশারা ব্যালকনিতে গিয়ে প্রকাশকে দেখতে পেল আর একটা শুকনো হাসি দিল। প্রকাশ ইশারাকে দেখে, ইশারা যেই দেখে চোখ নামিয়ে ঘরে এলো আর প্রকাশ বেরিয়ে গেল। অন্তত নিজের প্রাণ পাখির দেখা তো পেল, এই ভেবেই চলতে লাগলো কিছুদিন। প্রকাশ কিছু জানে না ইশারার বিয়ের ব্যাপারে এখনো পর্যন্ত। এমনই একদিন প্রকাশ ইশারাকে কলেজে পেল না, ভাবলো হয়তো শরীর খারাপ, তাই নিজের কাজে চলে গেল। আর ঠিক সেই সময়ই ঈশান বেরিয়েছিল প্রকাশকে খবর দিতে যে আজ ইশারার বিয়ে। না পেয়ে বাড়ি ফিরে যায় ঈশান আর বিকেলে আবার বের হয় আর পেয়েও যায় প্রকাশকে আর তারপর সবটা বলে প্রকাশকে। সেই শুনে প্রকাশ ঈশানকে বাড়ি যেতে বলে আর চিন্তা করতে না বলে বর্তমান। প্রকাশ কথাগুলো বলে থেমে গেল আর চুপচাপ ইশারার কোলে শুয়ে রইল। আর কিছুক্ষণ পর অনুভব করলো ইশারার হাত প্রকাশের চুলে বিচরণ করছে না, থেমে গেছে।
তাই প্রকাশ ইশারার কোল থেকে মাথা তুলে দেখলো ইশারা বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই দেখে প্রকাশ ইশারাকে আস্তে করে বেডে শুইয়ে দিল আর কপালে হাত বোলাতে বোলাতে বলল, তুমি কবে বুঝবে ইশারা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন বাঁচতে চাই। প্রকাশ ইশারার কপালে ঠোঁট ছুঁয়ে সোফায় শুয়ে পড়ল। আমি জানি প্রকাশ আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এতে যে আপনার জীবন নষ্ট হবে। আমি ভেবেছিলাম হয়তো বিয়েটা আমার ওই লোকটার সাথেই হয়ে যাবে, হয়ে গেলেই ভালো হতো, তাহলে আপনার জীবনটা নষ্ট হতো না। আমি তো বুঝেছি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কবে বুঝবেন আমি আপনাকে কখনো সুখী করতে পারবো না। ইশারার ঘুম প্রকাশের ঠোঁটের ছোঁয়াতে ভেঙে গেছে, তবুও নড়াচড়া করেনি। ও প্রকাশের কথাগুলো শুনে আপন মনে কথাগুলো বলল আর ঘুমিয়ে গেল। সকালে ইশারা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে, কিন্তু প্রকাশের আসার নাম নেই। ইশারা সেই কখন থেকে প্রকাশের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার কোনো পাত্তাই নেই। ইশারা নিচেও নামেনি, কারণ প্রকাশ সার্ভেন্ট দিয়ে বারণ করে দিয়েছে। ইশারার এবার বিরক্ত লাগছে। পটের বিবি হয়ে বসে থাকতে তাই কোনো কিছু না ভেবেই ইশারা আস্তে আস্তে নিচে নামলো। আর সেই সময় রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ শুনতে পেল। ইশারা রান্নাঘরের দিকে এগোতে দেখতে পেল প্রকাশ রান্না করছে, আর সামনে ডাইনিং টেবিলে খাবারও সাজানো হয়ে গেছে প্রায়। ডাইনিং টেবিলে সকালের ব্রেকফাস্ট যেমন অরেঞ্জ জুস, ব্রেড, জ্যাম, বাটার, স্যান্ডউইচ সব সাজানো। ইশারা এবার প্রকাশের দিকে তাকাতেই দেখলো প্রকাশ ডিম ফাটাচ্ছে আর ফ্রাইং প্যান গ্যাস ওভেনে বসানো। ইশারা প্রকাশের দিকে এগিয়ে যেতেই প্রকাশ বলল, তোমাকে না বললাম নিচে আসতে না, তাহলে কেন এসেছ? আহ! প্রকাশ ইশারার সাথে কথা বলতে গিয়ে বিনা কিছুর সাহায্যে ওভেনে বসানো ফ্রাইং প্যানটা ধরে ফেললো আর তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল, কারণ ফ্রাইং প্যানটা গরম ছিল। প্রকাশের আওয়াজ শুনে ইশারা এগিয়ে গেল প্রকাশের কাছে আর হাতটা ধরে বেসিনে কলের তলায় দিয়ে দিল। ইশারার মুখে স্পষ্ট চিন্তার ছাপ। প্রকাশ অবশ্য এটা দেখে মজাই পাচ্ছে। কিছুক্ষণ পর প্রকাশ হাত ছাড়িয়ে বলল, আমি ওয়েটমেন্ট লাগিয়ে নিচ্ছি, চিন্তা করতে হবে না, তুমি চলো খেয়ে নেবে। আমি ডিমের অমলেট করে নিব, আপনি যান ঔষধ লাগান হাতে। এই হাতে আপনাকে এসব করতে হবে না। কিন্তু প্রকাশকে আর কিছু বলতে না দিয়ে ধাক্কিয়ে বার করে দিল। ইশারা ডিমের অমলেট করে ডাইনিং টেবিলে এসে রাখলো, আর প্রকাশ তো চেয়ারে বসে এক মনে ইশারাকে দেখে চলেছে। আজ ইশারার কচি কলাপাতা কালারের একটা শাড়ি পরেছে, যেটা আলমারিতে রাখা ছিল। বরাবরই প্রকাশের এই রংটা ভীষণ পছন্দের, আর ইশারা যে এই রঙের শাড়িটা নিজের বিয়ের পরে প্রথম দিন পরবে সেটা প্রকাশ কল্পনাও করতে পারেনি। ইশারা দেখতে ভীষণ সুন্দর, গোলগাল মুখ, টানা টানা চোখ, ফর্সা গায়ের রং, হালকা গোলাপি ঠোঁট আর লম্বা কোমর ছড়ানো এক ছেয়ে চুল। সব দিক থেকে ইশারা সঠিক, শুধু কথা বলতে পারে না, এটাই ইশারার অক্ষমতা। যে কেউ ইশারার রূপে মুগ্ধ হয়ে যায়, তেমন প্রকাশও মুগ্ধ চাউনি নিয়ে তাকিয়ে আছে। কোনো সাজগোজ ছাড়াই ইশারাকে অপরূপ সুন্দর লাগছে প্রকাশের কাছে। প্রকাশের এমন চাউনি দেখে ইশারা কিছুটা লজ্জা পেয়ে ইশারা করে খেতে বলল, আর প্রকাশও হেসে খাওয়া শুরু করলো। প্রকাশের এই হাসিটাই ইশারাকে ঘায়েল করে প্রত্যেকবার। প্রকাশ ভীষণ কম হাসে, বলতে গেলে হাসেই না, সবসময় গম্ভীর আর অ্যাটিটিউড থাকে, তাই সচরাচর প্রকাশের এই ঘায়েল করা হাসি দেখা যায় না। আই নো আমার হাসিটা খুব সুন্দর, অ্যান্ড তুমি চাইলে আমি অলওয়েজ 32 পাটি দাঁত বের করে তোমার সামনে বসে থাকবো, বাট তুমি এখন খাওয়া শুরু করো। বেটা বজ্জাত, এভাবে কেউ লজ্জায় ফেলে নাকি? আমার দিকে তো কিছুক্ষণ আগেই ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, যেন আগে কখনো শাড়ি পরা মেয়ে দেখেনি। আমি কি কিছু বলেছি? আর এই বেটাকে দেখো, যখন তখন যা খুশি বলে দেয়, কোনো লাগামই নেই। কেউ একে সেন্টার ফ্রেশ কিনে দাও, তাহলে যদি ঠিক হয়। খচ্চর পোলা একখান, কপালে জুটছে আমার। খাওয়ার সময় এত ভাবতে নেই, আমাকে বকা পরেও দিতে পারবে। আগে খেয়ে নাও শান্তিতে, নাকি কালকের রাতের মতো খাইয়ে দিতে হবে? ইশারা প্রকাশের কথা শুনে ভীষণ খেলো, বড়সড়, আর সঙ্গে সঙ্গে প্রকাশ ইশারার সামনে জল ধরলো আর মাথায় ফু দিতে থাকলো। ইশারা জলটা খেয়ে ভয়ে ভয়ে প্রকাশের দিকে তাকালো। বাপ রে, এই রাক্ষসটা সাইকোলজি নিয়ে পড়েছে নাকি, যে মনের কথা বুঝে যাচ্ছে? তাকিয়ে না থেকে খেয়ে রেডি হয়ে নাও, ঈশানের অপারেশন স্টার্ট হবে, তাই আজকে আর কলেজে যেতে হবে না, ওকে? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ালো আর খেয়ে নিয়ে রেডি হতে চলে গেল। রেডি হয়ে নিচে নামতেই ইশারা এক দফা ক্রাশ খেলো প্রকাশের উপর। প্রকাশ সবসময়ের মতো ব্ল্যাক জিন্স, অফ হোয়াইট কালারের শার্ট আর এক প্রান্ত গোজা আর এক প্রান্ত ছাড়া, ডান হাতে ব্যান্ডেড ঘড়ি আর বাম হাতে ব্ল্যাক ব্যান্ড,
চুলগুলো ব্রাশ করে, পায়ে লোফার। ইশারা হাঁ হয়ে দেখছে প্রকাশকে আর সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই ইশারা চোখ সরিয়ে নিল। কিন্তু প্রকাশকে এত সুন্দর লাগছে যে ইশারার চোখ বারবার বেহায়ার মতো প্রকাশের দিকে চলে যাচ্ছে। ইশারা সোফায় সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সে সময় প্রকাশ গিয়ে ইশারার সামনে দাঁড়ালো আর ইশারাকে পর্যবেক্ষণ করতে লাগলো। চলো। ইশারা মাথা নাড়তেই প্রকাশ ইশারাকে কোলে তুলে নিল আর ইশারা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে আর প্রকাশ বাঁকা হেসে ইশারাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কি পা নেই নাকি? আমি হাঁটতে পারি না? কোনটা, নাকি খোড়া? এই বদ মাফিয়া বেটা আমায় হুটহাট কোলে তুলে নেয় কেন? প্রকাশ গিয়ে ইশারাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল আর ব্রাউন শেডের সানগ্লাসটা পরে নিল আর ড্রাইভ করে নার্সিং হোমের উদ্দেশ্যে চলে গেল। নার্সিং হোমে গিয়ে শাওনের সাথে দেখা করে নিল আর তারপর ঈশানের অপারেশন শুরু হলো। ইশারা ওয়েটিং চেয়ারে বসে হাত কসলাচ্ছে আর বারবার ওটির দিকে তাকাচ্ছে। ওদিকে প্রকাশও হালকা নার্ভাস, বাট ও শিওর ভালোই হবে। আফটার 2 আওয়ার ডক্টর ওটি থেকে হাসি মুখে বেরোতেই ইশারা আর প্রকাশ একটু ভরসা পেল। ডক্টর প্রকাশকে বলল, এভরিথিং ইজ অল রাইট, পেশেন্ট আউট অফ ড্যান্সার। আমরা কি ওর সাথে দেখা করতে পারি? কিছুক্ষণ পর ওনাকে ক্যাবিনে দেবো, তখন দেখা করে আসবেন। ডক্টর চলে গেলেন আর কিছুক্ষণ পর ঈশানকে ক্যাবিনে দেওয়া হলো। ইশারা আর প্রকাশ দুজন দেখা করতে গেল। ঈশান ঘুমোচ্ছে আর ইশারা ওর পাশে বসে আছে। সেই সময় প্রকাশের কাছে একটা কল এলো আর প্রকাশ কলটা দেখেই সরে গেল ওখান থেকে আর ক্যাবিনের বাইরে চলে এলো। বল, কি খবর? স্যার, সব খবর তো পেয়েছি, সঙ্গে মানুষটাকেও তুলে নিয়ে এসেছি। ভেরি গুড। কোথায় রেখেছিস? আপনি যেখানে বলেছিলেন সেখানেই। ওকে, আমি আসছি। প্রকাশ ফোনটা রেখে বাঁকা হাসলো আর কেবিনে গিয়ে ইশারাকে বলল, জান, তুমি ঈশানের সাথে কথা বলে বাড়ি যাবে তো? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। ওকে, ঈশান ঘুম থেকে উঠলে ওর সাথে কথা বলে তুমি বাড়ি চলে যেও। বাইরে তোমার জন্য গাড়ি ওয়েট করবে। আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। ওকে? কি কাজ? তুমি কি বুঝবে আমার কাজ? ইশারা না বোধক মাথা নাড়ল। প্রকাশ ইশারার কপালে আলতো চুমু দিয়ে বেরিয়ে গেল আর তারপর ইশারা ঈশানের ঘুম থেকে উঠাতেই কথা বলতে লাগলো। আফটার সাম টাইম, আমায় ছেড়ে দিন, আমি কিছু জানি না। ও রিয়েলি? তুই কিচ্ছু জানিস না? না। দেখ, ভালোই ভালোই সত্যি কথাটা বলে দে, না হলে তোর জন্য ভালো হবে না। আর তুই যদি কিছু নাই জানিস, তাহলে যে জানে তার নাম বল। আমি কিছু জানি না। আপনার কি ব্যাপারে বলছেন সেটাই জানি না আমি। প্রকাশ হাসতে হাসতে এই পাশ থেকে একটা ছুরি নিয়ে ছেলেটির হাতে এক পোজ দিয়ে দিল আর ছেলেটি কুকিয়ে উঠল। আমি মিথ্যে কথা একদম পছন্দ করি না। এখনো সময় আছে, সত্যিটা বলে দে। আপনি কেন আমায় টর্চার করছেন? আমি তো বললাম আমি কিচ্ছু জানি না। জানিস না, তাই না? না। প্রকাশ নিজের কোমরে গোজা গানটা বার করে ডিরেক্ট ছেলেটার পায়ে চালিয়ে দিল আর ছেলেটা চিৎকার করে উঠল। সেই সময় পেছন দিক দিয়ে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। প্রকাশ পেছন ফিরতেই দেখলো একটা ফুলদানি পড়ে আছে আর সদর দরজার সামনে ইশারা কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে চোখ বুজে। প্রকাশ ইশারাকে এভাবে এখানে দেখে পুরো ঘাবড়ে গেল। প্রকাশ আলতো পায়ে এগিয়ে গেল ইশারার দিকে। ইশারা? ইশারা চোখ খুলে প্রকাশকে সামনে আসতে দেখে পেছোতে লাগলো আর এক দৌড়ে বেরিয়ে গেল ওখান থেকে আর নিজের ঘরে চলে গেল। প্রকাশ এখনো দাঁড়িয়ে ইশারার চলে যাওয়ার পানে চেয়ে রয়েছে আর ভাবছে, কি করে ইশারা এখানে এলো? ওর তো আরো কিছুক্ষণ পর ফেরার কথা ছিল। প্রকাশ নার্সিং হোম থেকে বেরিয়ে যেতেই তার কিছুক্ষণ পর ইশারাও বেরিয়ে যায় আর যখন বাড়ি ফিরে তখন গেট দিয়ে ঢোকার সময় বাড়ির পেছনের দিকে যে গোডাউনটা আছে সেটার দরজা খোলা দেখে। সেই দিকে এগিয়ে যেতে লাগলেই ইশারা একটি ছেলের আর্তনাদ শুনতে পায়। সেই শুনে যখন গোডাউনের ভেতরে প্রবেশ করে তখন দেখে প্রকাশ একটা ছেলের 2 হাত শিকল দিয়ে দুটো পিলারের সাথে বেঁধে রেখেছে আর ছেলেটার সামনে আকুতি মিনতি করছে ছেড়ে দেওয়ার জন্য। এক হাত দিয়ে রক্ত পড়ছে। ছেলেটার এসব দেখতে দেখতেই প্রকাশ হুট করে ছেলেটার পায়ে শুট করে দেয় আর সেই দেখেই ইশারা ভয়ে পিছিয়ে যায় আর দরজার সাইডে থাকা টেবিলের ফুলদানিটা পড়ে যায়। ইশারা আবার আমাকে ভুল বুঝবে। শিট! আগেরবার ছেলেগুলোকে হাতে মেরেছিলাম বলে আমাকে ইগনোর করছিল, আর এবার তো শুট করতে দেখেছে। ওহ গড! গার্ডে যেন
এইখান থেকে বেঁচে না ফিরে যতক্ষণ না সত্যিটা বলছে ততক্ষণ টর্চার করতে থাকো। ইশারা ঘরে এসে দরজা বন্ধ করে বিছানার পাশে গুটিসুটি মেরে বসে আছে, কানে দুহাত চাপা দিয়ে। অঝরে কাঁদছে ইশারা। প্রথম থেকে এসব মারপিট, খুন খারাপা ভীষণ ভয় পায়, আর আজ বারবার এই দৃশ্যগুলোই ওকে দেখতে হচ্ছে। ঘৃণা আসছে আজ প্রকাশের প্রতি। ইশারার যা ভালো লাগা তৈরি হয়েছিল আজ নিমেষেই তা ধুলোয় মিশে গেল। ইশারার ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। এদিকে প্রকাশ সমানে দরজা ধাক্কা দিচ্ছে। তার আওয়াজ ইশারার কানে যাচ্ছে না, কারণ দুহাত দিয়ে কান চেপে রেখেছে, আর এমনিতেই ওর কানে তুলো গোজা থাকে। প্রকাশ আর না পেরে দরজা ভেঙে দিল, আর সেই শব্দ ইশারার কানে গেল, যার জন্য ইশারা আরো ভয় গুটিয়ে গেল। প্রকাশ এদিক ওদিক ইশারাকে খুঁজতে থাকায় বিছানার পাশে একটা শাড়ির আঁচল দেখা গেল। প্রকাশ আস্তে আস্তে ওদিকে এগোতে দেখলো ইশারা গুটিসুটি মেরে বসে আছে আর কাঁদছে। প্রকাশ ইশারার দিকে এগোতে নিলেই ইশারা পিছিয়ে যায়। এভাবে পেছোতে পেছোতে ইশারার পিঠ দেয়ালে থেকে গেলে প্রকাশ ইশারার সামনে এসে হাঁটু গেড়ে বসে। কেন ভয় পাচ্ছ তুমি আমাকে? আমাকে মারবেন না প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? ইশারা, তোমাকে মারার কথা আমি ভাবতেও পারি না। আমি তোমাকে ভালোবাসি ইশারা। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, ঘৃণা করি আমি আপনাকে। আপনি একজন খুনি, একজন মুখোশধারী। আপনার মুখও দেখতে চাই না আমি। প্রকাশ ইশারার কথা সবই বুঝতে পারছে, কারণটা আস্তে আস্তে জানবেন, কিন্তু ইশারাকে সত্যিটা বলতে পারছে না। এখন যে সময় হয়নি সত্যিটা জানার, কিন্তু ইশারা যা রিয়াক্ট করছে তাতে ওকে সত্যিটা বলে দেওয়াই ভালো। ইশারা, তুমি আমার কথাটা শোনো। আমি শুধু শুধু এমন করিনি, কারণ আছে এর পিছনে। ইশারা দুকানে হাত দিয়ে চেপে ধরলো আর মাথা নিচু করে নাবোধক মাথা নাড়াতে থাকলো। এর মানে ইশারা কিচ্ছু শুনতে চায় না। প্রকাশ এবার উঠে গেল, এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে থেকে বুড়ো আঙ্গুল আর তর্জনী দিয়ে কপালে ঘষতে লাগলো। কিছুক্ষণ পর রেগে সেন্টার টেবিলে একটা লাথি মারলো আর ঘর থেকে বেরিয়ে গেল। সেন্টার টেবিলে লাথি মারায় ইশারা কিছুটা কেঁপে উঠলো, আর প্রকাশ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উঠে ওয়াশরুমে চলে গেল আর শাওয়ারের নিচে বসে কান্না করতে লাগলো। রাত 2টো, ইশারা বিছানায় বসে ঝিমোচ্ছে। প্রকাশ এখনো ফেরেনি বাড়িতে। সেই যে বেরিয়ে গেছে আর কোনো খবর নেই। ইশারা গার্ডদের জিজ্ঞেস করে, গার্ডরা বলে যে প্রকাশের ফোন সুইচ অফ। ঝিমোতে ঝিমোতে ইশারা পড়ে গেলেই ঘুমটা ভেঙে যায়। ইশারা আর ঘড়িতে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। কিছুক্ষণ পায়চারি করতে থাকে ঘরের মধ্যে, আর না পেরে নিচে যায়। ইশারা কিছুক্ষণ আগে প্রকাশের গার্ডদের বলেছিল প্রকাশকে খুঁজতে যেতে, সেই খবরটাই আনতে ইশারা নিচে যায়। ইশারা সিঁড়ি দিয়ে নামতেই দেখে 2টো গার্ড ঘাড়ে ভর করে প্রকাশ হেলতে হেলতে দুলতে দুলতে বাড়িতে ঢুকছে, ঠিক মতন হাঁটতেও পারছে না। ইশারা সিঁড়ি থেকে সরে গেল, গার্ড 2টো প্রকাশকে নিয়ে ঘরে চলে যায়, আর ইশারা দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগে। এসব দেখাই বাকি ছিল আমার। আর কত কিছু সহ্য করতে হবে এই জীবনে আমার। ভেবেছিলাম একজন ভালো স্বামী পেয়েছি, কিন্তু না। এখন মনে হচ্ছে এমন স্বামী থাকার থেকে না থাকা ভালো। গুন্ডামি করে, মানুষ খুন করে, আবার নেশা করে। বাহ, কি কপাল আমার! ভগবান বোধহয় আমার কপালের সুখের ছিটা ফোটাও দেননি। মাঝে মধ্যে ইচ্ছে করে নিজেকে শেষ করে দিই। ইশারা কাঁদতে কাঁদতে সিঁড়িতে বসে পড়লে একজন এসে ইশারার পাশে বসে, আর ইশারা পাশ ফিরে তাকাতেই দেখে প্রকাশের একটা গার্ড। আমার সাথে আপনার ঠিক করে কোনোদিন পরিচয় হয়নি, তাই না বৌদি? আমি রাতুল, প্রকাশের ভাই। ইশারা অবাক হয়ে তাকায়। ভাই? কথাটা শুনে। প্রকাশের ভাই আছে, এটা তো প্রকাশ কোনোদিন বলেনি। তাহলে আমি জানি আপনি ভাবছেন এসব আমি কি বলছি। আসলে আমি প্রকাশদার নিজের ভাই নই। আমি অনাথ, রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে কাজ করতাম। আজ থেকে 4 বছর আগে হঠাৎ করে একটা ড্রাগস ডিলারদের হাতে আমি পড়ে যাই। ওরা আমাকে বলে যে ওদের হয়ে ড্রাগস পাচার করতে হবে, আর এটাই আমার কাজ হবে। আমি চাইলেও না করতে পারবো না, কারণ আমি ওদেরকে আর ওদের ব্যবসা সম্পর্কে জেনে গিয়েছিলাম। যদি আমি কাজটা না করি তাহলে আমায় ওরা খুন করে দেবে। প্রাণের ভয়ে আমি কাজটা করি, আর পরে ধরা পড়ে যাই প্রকাশদার হাতে। আমার বয়স খুব কম ছিল, তখন সবে 18, আর প্রকাশদার 20 বছর। কিন্তু দেখে মনেই হতো না যে 20 বছরের একটা ছেলের এত পাওয়ার, এত রাগ। ভেবেছিলাম হয়তো আমাকে মেরে দেবে, কারণ আমি মুখ খুলতে পারবো না আমার গ্যাংয়ের বিরুদ্ধে। তাহলে তারা কোনো না কোনোভাবে আমাকে মেরে দেবে। কিন্তু না, প্রকাশদা সুযোগ দিল, বলল সত্যিটা বললে আমায় ছেড়ে দেবে। আমি অবশ্য বিশ্বাস করিনি, কারণ সবাই সচরাচর কথা বার করার জন্য এই মিথ্যেটা বলেই থাকে। তাই আমি ভাবলাম সত্যিটা বলে দেওয়াটাই ভালো, অন্তত একটা ভালো কাজ তো করে মরবো। আমি সত্যি কথা বলতেই অদ্ভুতভাবে প্রকাশদা আমাকে মারল না, বরং অনেক প্রোটেকশন দিয়ে রাখলো, যাতে করে কেউ আমাকে মারতে না পারে। কয়েকদিন পর খবর পেলাম
প্রকাশদা ওদেরকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে আর একজনকে মেরে দিয়েছে, কারণ সে নাকি একটা মেয়েকে রেপ করেছিল আর এমন অনেক মেয়েকেই পাচারও করেছে। তাই তাকে পুলিশের হাতে না দিয়ে প্রকাশদা নিজে মেরে দিয়েছে। আমি মনে করি যথেষ্ট ভালো একটা কাজ করেছে সে। ইশারা চুপ করে সব শুনছে। রাতুলের কথাগুলো রাতুল আবার বলতে লাগলো। এরপর থেকে প্রকাশদা আমাকে নিজের ভাই মনে করে। আমি তাকে দাদা। আমি হলপ করে বলতে পারি প্রকাশদা আজও পর্যন্ত কোনো অন্যায় করেনি। আপনাকে ভীষণ ভালোবাসে প্রকাশদা, সব করতে পারে আপনার জন্য। কেন বলছি জানেন? আজও পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে এতটা ভাবেনি, তার পরিবার নিয়েও ভাবেনি। আমাদেরকে টাকা দিয়ে দিত, আমরা পৌঁছে দিতাম। আর আপনাকে তো নিজের দায়িত্ব মনে করে, নিজের সম্পত্তি মনে করে। একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন ওর ভেতরের কষ্টগুলোকে অনুভব করতে পারবেন। আজ অনেক দিন পর প্রকাশদা ড্রিঙ্ক করলো, তাও এইভাবে। সম্ভবত আপনার সাথে পরিচয় হওয়ার পর এসব ছেড়ে দিয়েছিল। যাই হোক, ওরা রেখে এসছে প্রকাশদাকে। আপনি ঘরে যেতে পারেন, আর কাইন্ডলি আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। রাতুল কথাগুলো বলে চলে গেল, আর ইশারা নিজের চোখের জল মুছে ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরলো। ঘরে গিয়ে দেখলো প্রকাশ বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়েছে। পায়ে জুতাটাও খোলেনি। ইশারা গিয়ে পায়ের জুতাটা খুলে দিল আর প্রকাশকে ঠিকভাবে শোয়ানোর চেষ্টা করতে গেলেই প্রকাশ দুহাতে ভর করে উঠে বসলো আর ইশারার কোমর জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। প্রকাশ খুব সফটলি কিস করছে ইশারাকে, শুষে নিচ্ছে ইশারার ঠোঁট। আর ইশারা আজকে বাধা দিতেও চেয়েও পারছে না, বরং প্রথমবারের মতো প্রকাশের সাথে তালে তাল মিলাচ্ছে। প্রকাশ ইশারার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল, আর ইশারা প্রকাশের গলা জড়িয়ে ধরে আছে, চুল মুঠো করে রেখেছে। প্রায় অনেকক্ষণ পর ইশারার ঠোঁট ছাড়লো প্রকাশ আর গলায় মুখ ডুবিয়ে দিল, আর একটা ডিপ কিস করলো গলায়, যার ফলে ইশারা প্রকাশের কাঁধ খামচে ধরলো। প্রকাশ নিঃশব্দ কণ্ঠে বলতে লাগলো, আমার তোমাকে চাই ইশারা, সারা জীবনের জন্য চাই। ভালোবাসতে চাই তোমাকে, আমি ভীষণ ভীষণ ভালোবাসতে চাই। আই লাভ ইউ অ্যাট অল। প্রকাশের কথাগুলো যেন আজ ইশারার মনে অনুভূতি জাগিয়ে তুলছে। ইশারা প্রকাশের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর প্রকাশ ইশারার গলায় মুখ ডুবিয়ে রেখেছে। কিছুক্ষণ পর ইশারার গলার মধ্যে নিজের নাক ঘষে দিল প্রকাশ, আর ইশারা সরে গেল। ইশারা সরে গিয়ে প্রকাশকে ঠিক মতো শুইয়ে দিল, আর উঠে যেতে নিলেই প্রকাশ হাত ধরে টেনে ইশারাকে বিছানায় বসিয়ে ওর কোলে মাথা রেখে পেটে মুখ গুজে দিল আর ঘুমিয়ে পড়ল। এদিকে ইশারা প্রকাশের কাণ্ড কারখানা দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। পরের দিন সকালে প্রকাশ ঘুম থেকে উঠে সারা বাড়ি খুঁজে ফেলছে, ইশারা কোথাও নেই। আর গত রাতের কোনো কথাই প্রকাশের মনে নেই, তাই তন্ন তন্ন করে খুঁজছে। হঠাৎ করে রাতুল এসে প্রকাশকে বলল যে ইশারা কলেজে গেছে। এটা শুনে প্রকাশ একটু দম ফেললো, আর সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে ইশারার কলেজে চলে গেল। কলেজে গিয়ে সবাইকে ইশারার ব্যাপারে জিজ্ঞেস করতেই সবাই বলল ইশারা আজ কলেজে আসেইনি। এই শুনে প্রকাশ নিজের গার্ডকে বলল পুরো শহরে খোঁজ নিতে। প্রকাশও বেরিয়ে পড়ল। 2 দিন পর ঘরের মেঝেতে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর প্রকাশ মেঝেতে সোজা হয়ে শুয়ে রয়েছে, হাতে একটা মদের বোতল নিয়ে। 2 দিন হয়ে গেছে ইশারাকে প্রকাশ কোথাও পায়নি। পাথর হয়ে গেছে প্রকাশ, চিৎকার করে কাঁদে। রাত হলেই কোনো কথা বলে না, চুপচাপ ঘরে বন্দি হয়ে থাকে আর মদ খেয়ে মাতাল হয়ে থাকে। কেউ খোঁজ খবর দিতে আসলে ইশারা সেটা শোনে আর পাগলের মতো হাসে। প্রত্যেকটা খবর প্রকাশকে কাঁদায়, কারণ ইশারাকে পাওয়া যায়নি। ইশারা, কেন আমি ছেড়ে চলে গেলে? একবার আমার কথাটা শুনতে পারতে। আমি যে পারবো না তোমাকে ছাড়া বাঁচতে, পারবো না আমি। প্রকাশ রক্তচক্ষু নিয়ে একটা সোফায় বসে আছে, হাতে একটা ওয়াইনের গ্লাস, চোয়াল শক্ত করে রেখেছে প্রকাশ, দাঁত কড়মড় করছে। এক চুমুক ওয়াইনটা খেয়ে নিয়ে গ্লাসটা হাতে শক্ত করে চেপে ধরলো, এতটা জোরে চেপে ধরলো যে গ্লাসটা ভেঙেই গেল। ভেঙে গিয়ে কাঁচটা প্রকাশের হাতে গেঁথে গেছে আর অঝরে রক্ত পড়ছে হাত থেকে। কিন্তু প্রকাশের চাউনি সামনের দিকে স্থির হয়ে রয়েছে একজনের উপর। বিছানায় হাঁটু মুড়ে বসে বসে কাঁদছে ইশারা। এই মুহূর্তে প্রকাশকে জমের চেয়েও বেশি ভয় পাচ্ছে ইশারা, তাই সমানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রকাশের হাতের রক্তটা দেখে ইচ্ছে করছে গিয়ে ঔষধ লাগিয়ে দিতে, কিন্তু ভয়ের কারণে সেটাও পারছে না ইশারা। কিছুক্ষণ আগে প্রকাশ নিজের ঘরে বসে স্মোক করছে, সেই সময় প্রকাশের কাছে ফোন এলো। ইশারা বৌদির খবর পেয়েছি ভাই, তুমি তাড়াতাড়ি নিচে আসো। প্রকাশ আর এক মুহূর্ত দেরি করলো না, সঙ্গে সঙ্গে যা পড়েছিল তাই পরেই বেরিয়ে গেল রাতুলের সাথে। প্রকাশ আজ ড্রাইভ করছে না, রাতুল ড্রাইভ করছে। প্রকাশের শরীর খুব একটা ভালো না, এই 2 দিন ঠিকমতো খায়নি, শুধু ছাইপাশ খেয়েছে আর শোক করছে, তাও ভালো, নিজের কোনো ক্ষতি করেনি। মনে মনে ভাবছে রাতুল। কিছুক্ষণ পরেই রাতুল আর প্রকাশ পৌঁছে গেল সেই জায়গায় যেখানে ইশারা আছে বলে খোঁজ পেয়েছে রাতুল।
একটা একতলা সিমেন্টের বাড়ি শহরের থেকে অনেক দূরে, প্রায় শেষ প্রান্তে। প্রকাশ রাতুলের দিকে তাকাতেই রাতুল ইশারা করলো ভেতরে যাওয়ার জন্য। প্রকাশ রাতুলকে হাত দিয়ে ইশারা করলো বাড়ির বাইরে থাকার জন্য, আর নিজে এগিয়ে গেল বাড়ির ভেতরে। বুক কাঁপছে প্রকাশের। যদি ইশারা না থাকে এখানে? যদিও না পায় ইশারাকে। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে প্রকাশ বাড়ির ভেতরে গেল। দরজা খোলা, তাই আর নক করলো না, চুপচাপ বাড়ির ভেতরে প্রবেশ করে গেল। কিন্তু কিছুটা এগুতেই কারো পায়ের নুপুরের ছনছন শব্দ পেল। এই একটা শব্দ দ্বারাই প্রকাশের ভেতরে শীতল হাওয়া বইয়ে দিচ্ছে। প্রকাশের যে বড্ড চেনা এই নুপুরের শব্দ। প্রকাশ চোখ বন্ধ করে শব্দটা শুনছে। তীব্র থেকে তীব্র হচ্ছে শব্দটা, কিন্তু হঠাৎ থেমে গেল শব্দটা। স্টিলের বাসন কোসন পড়ে যাওয়ায় ঝিনঝিন শব্দ এলো, আর প্রকাশ দ্রুত নিজের চোখ খুলল। চোখ খুলতেই দেখতে পেল ইশারা। কে? ইশারা প্রকাশকে দেখে ভীষণ পরিমাণ ভয় পেয়ে গেছে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাঁটু ভেঙে আসছে ইশারার। ইশারার পেছন থেকে ইশারাকে পাশ কাটিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ঈশান প্রকাশকে, আর বলতে লাগলো, দেখলি দিদি, আমি বলছিলাম না প্রকাশ ভাই আসবে, তুই খালি খালি রাগ করতিস আমার উপর। আমি তো জানি প্রকাশ ভাইয়া তোকে কতটা ভালোবাসে। তুই একটা বোকা, বুঝছিস না? প্রকাশ ভাইয়া ভালোবাসাটা শুধু শুধু এই দুদিন প্রকাশ ভাইয়াকে কষ্ট দিলি। কতবার বললাম কোথায় নিয়ে যাচ্ছিস আমায়, কিছু বলিস না। দেখ তো ভাইয়া অবস্থা কি হয়েছে এই দুদিনে। ইশারা ঈশানের কথায় প্রকাশের দিকে ভালো করে তাকিয়ে দেখলো মাথার চুলগুলো এলোমেলো, চোখ মুখ শুকিয়ে গেছে, গোলাপি ঠোঁটগুলো কেমন যেন কালো বর্ণ ধারণ করেছে, বড় বড় চোখগুলো ছোট ছোট লাগছে। দেখে মনে হচ্ছে কতদিন ঠিক মতো খায়নি, ঘুমায়নি। ইশারা অবাক হয়ে যাচ্ছে প্রকাশের অবস্থা দেখে। মাত্র 2 দিনে এতটা খারাপ অবস্থা করেছে নিজের। সত্যি বলতে ইশারা ওই 2 দিন ভালো ছিল না। ইশারা দেখলো প্রকাশ একটা টি শার্ট আর ট্রাউজার পরা। এর মানে খবর পেতেই হয়তো ছুটে চলে এসেছে ইশারার কাছে। প্রকাশ ঈশানের মাথায় হাত বুলালো, চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, বাইরের রাতুল আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে বসে পড়ো গুড বয়ের মতো, ওকে? ইয়ে কি মজা, বাড়ি যাব, হুররে। বলে দৌড় দিয়ে বেরিয়ে গেল প্রকাশ। 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে ইশারার দিকে, আর ইশারা ভয়ে সালোয়ারের ওড়না পেঁচাচ্ছে। প্রকাশ ইশারার সামনে এসে ট্রাউজার এর পকেটে হাত গুজে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, কেন এভাবে চলে এলে ইশারা? ইশারা নিশ্চুপ, শুধু চোখের জল ফেলছে মাথা নিচু করে। আমি কি এতটা খারাপ ইশারা যে আমার সাথে থাকা যায় না? এত ভালোবাসার পরও তুমি আমাকে ছেড়ে চলে এলে। বলে দিতে পারতে আমায়, আমি নিজে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতাম। কিন্তু এখন তোমাকে শাস্তি পেতে হবে। ইউ হ্যাভ টু পে ফর দিস। প্রকাশ ইশারাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে এলো আর গাড়িতে বসিয়ে দিল, আর নিজেও গিয়ে সামনের সিটে বসে পড়ল। রাতুল থাকায় বেশি কিছু বলল না প্রকাশ, কিন্তু মনে মনে রাগ অভিমান কষ্ট ঠিকই হচ্ছে। ইশারা ঈশানকেও নার্সিং হোম থেকে ডিসচার্জ করিয়ে নিজের সাথে নিয়ে যায় প্রকাশ। ইশারাকে কলেজে না পেয়ে নার্সিং হোমে গিয়েছিল, সেখান থেকেই জানতে পারে ইশারা ঈশানকে নিয়ে চলে গেছে সামান্য সুস্থ হতেই। সঙ্গে প্রকাশ এও বুঝলো যে ইশারাকে কেউ কিডন্যাপ করেনি, ইশারা নিজের ইচ্ছায় গেছে। এখন প্রকাশ এক টান মেরে কাজটা বার করে ফেললো, তাতে রক্ত বেরোনোর পরিমাণ আরো বেড়ে গেল। এরপর উঠে দাঁড়িয়ে লাথি মেরে সামনের সেন্টার টেবিলে কাজটা ফেলে দিল, আর কাজটা পরে টুকরো টুকরো হয়ে গেল। প্রকাশ ইশারার সামনে এসে চিৎকার করে বলে উঠল, হোয়াই ইশারা, হোয়াই? কেন করলে তুমি আমার সাথে এমন? কম তো ভালোবাসিনি আমি তোমায়। কতবার বলেছি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বলিনি? ইশারা নিশ্চুপ, ভয়ে গুটিয়ে রয়েছে আর কাঁদছে। কাঁদছো কেন তুমি? হ্যাঁ, কাঁদছো কেন? অ্যান্সার মি, ড্যাম ইট। কিছুক্ষণ থেমে, ও, আমার কাছে ধরা পড়ে গেছো দেখে? আমার কাছে ফিরে আসতে হয়েছে দেখে খুব কষ্ট হচ্ছে? ভাবনি তাই না আবার আমার কাছে ফিরে আসতে হবে? এই জন্যই এত কষ্ট হচ্ছে তোমার। প্রকাশ শান্ত হয়ে গেল আর আস্তে করে গিয়ে ইশারার পায়ের সামনে ধপ করে 2 হাঁটু গেড়ে বসে পড়ল, আর ইশারার দিকে করুণ ও অসহায় চোখে তাকালো। ইশারার বুকের ভেতরটা ধুক করে উঠল। প্রকাশ শান্ত গলায় বলল, আমি খুব খারাপ তাই না ইশারা? বদমেজাজি, একঘেয়ে একটা ছেলে যে কিনা মারপিট করে, লোককে খুন করে, এক কথায় মাফিয়া ক্রিমিনাল আমি, তাই না? খুব বিরক্ত তুমি আমার উপর, আমার রাগের উপর। ঠিক আছে, আর তোমাকে আমায় সহ্য করতে হবে না। ইশারার মনটা কেমন যেন করে উঠল প্রকাশের এমন কথায়। প্রকাশ উঠে দাঁড়িয়ে ইশারার সামনে এসে ওর কপালে একটা গভীরভাবে ভালোবাসার পরশ দিল, আর বলল, এইটা আমার ভালোবাসায় হয়তো শেষ চিহ্ন,
বলে সেন্টার টেবিলের ভাঙা কাচের টুকরোটা বাম হাতে নিয়ে ডান হাতের শিরার এক পোজ দিল। আর গল গল করে রক্ত পড়তে লাগলো। ইশারা শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে চোখের সামনে। মুহূর্তেই এমন কিছু হবে তা ভাবতে পারেনি ইশারা। প্রকাশ নিজের মুখে হাসির রেখা টেনে বলল, আর বিরক্তির কারণ হব না তোমার, কিন্তু জীবনে তোমার আর কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা আমি করে। আর বলতে পারল না, পড়ে গেল ধপ করে। ডান হাতে ব্যান্ডেজ করা অজ্ঞান অবস্থায় প্রকাশ বিছানায় শুয়ে রয়েছে আর ডক্টর চেক আপ করছে। দূরে দাঁড়িয়ে ইশারা বারবার চোখের জল মুছছে আর ডক্টরের পাশে রাতুল চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। প্রকাশ যখন হাতের শিরায় কাচের টুকরো ঢুকিয়ে দেয় তখন গলগল করে রক্ত পড়তে শুরু করে আর সেই রক্ত দেখে ইশারা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। কিন্তু প্রকাশ যখন পড়ে যায় তখনই ইশারার হুঁশ আসে আর ইশারা ছুটে প্রকাশের কাছে এগিয়ে যায় আর প্রকাশকে ধাক্কা দিতে থাকে। ইশারার তো কাউকে টাকার মতো ক্ষমতাও নেই। অনেক রক্ত বের হচ্ছে দেখে ইশারার সঙ্গে সঙ্গে একটা কাপড়ের টুকরো জোগাড় করে ক্ষতস্থানে বেঁধে দেয় আর দৌড়ে নিচে চলে যায়। ভাগ্যবশত সেখানে রাতুলকে দেখতে পেয়ে রাতুলের হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে আসে। প্রকাশকে এই অবস্থায় দেখে রাতুলও অবাক হয়ে যায়। প্রকাশের হাতের কাপড়টাও রক্তে ভিজে যাচ্ছে। রাতুল তাড়াতাড়ি প্রকাশকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে ডক্টরকে ফোন করে আর বাড়ি থেকে তুলে নিয়ে আসে রীতিমতো। প্রকাশকে চেক করা শেষ হলে ডক্টর ইশারাকে বলল, আপনি ওনার ওয়াইফ? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। কি করে হলো এই অবস্থা? অনেক রক্ত ঝরেছে। ইশারা নিশ্চুপ। বললেন না তো? অ্যাকচুয়ালি ডক্টর, ইশারা বৌদি কথা বলতে পারে না, তাই কিছু বলছে না। ডক্টর একটু অবাক হলো, কারণ এত বড় বিজনেসম্যানের ছেলে, যার নিজেরও অনেক পয়সা, বাবার টাকায় চলে না, তার স্ত্রী কথা বলতে পারে না। এসব চিন্তা বাদ দিয়ে ডক্টর বলল, ও আই এম সরি, আসলে পেশেন্টের অনেক ব্লাড লস হয়েছে, কিন্তু কাপড় বেঁধে দেওয়ায় বাঁচলো, নাহলে হসপিটালে অ্যাডমিট করতে হতো ব্লাডের জন্য। উনি একটু উইক, এখন বেশি উত্তেজিত হতে দেবেন না, রেস্ট নিতে বলবেন। আর পেইন হতে পারে, তাই এই কয়েকটা মেডিসিন লিখে দিলাম, এগুলো দিয়ে দেবেন। ডক্টর, শিরা টিরা তো আবার কাটেনি? না, জাস্ট চোট পড়ছে, আর কাজ দিয়ে কাটায় রক্তক্ষরণ বেশি হয়েছে, কিন্তু আরেকটু গভীর হলেই শিরায় কেটে যেত। জ্ঞান আর একটু পরেই ফিরে আসবে। এই নিন, এগুলো টাইমলি দিয়ে দেবেন। চলুন, আমি এগিয়ে দিচ্ছি, আমাদের ড্রাইভার আপনাকে বাড়ি পৌঁছে দেবে। রাতুল ডক্টরকে নিয়ে বেরিয়ে গেলে ইশারা আস্তে আস্তে প্রকাশের পাশে গিয়ে বসে চোখের জল ফেলতে থাকে আর প্রকাশের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবে, আজ আমার জন্য আপনার এই অবস্থা প্রকাশ। বিশ্বাস করুন, আমি চাইনি আপনাকে আঘাত করতে, চাইনি আমি এই কয়েকদিন আপনার থেকে দূরে থেকে আমিও ভালো ছিলাম না। প্রত্যেক মুহূর্তে আপনার কথা মনে পড়তো আমার, আপনার যত্ন ভালোবাসা সব মনে পড়তো, কিন্তু আমি নিরুপায় ছিলাম, বিশ্বাস করুন। ইশারা চোখ বুজে কাঁদতে লাগলো। ইশারা যেহেতু প্রকাশের দিকে ঝুঁকেছিল, তাই ইশারার চোখের জলগুলো প্রকাশের গলায় পড়ছিল, চিবুকে পড়ছিল, আর আস্তে আস্তে সে সময় প্রকাশের জ্ঞানও ফিরছিল। প্রকাশ যখন পুরোপুরি চোখ খুলে নিজের কাছে ইশারাকে দেখলো, তখন প্রথমে খুশি হলো, পরক্ষণে ইশারার চলে যাওয়ার কথা শুনে রাগটা জেগে বসলো আর প্রকাশ মুখ অন্য পাশে ফিরিয়ে বলল, চলে যান আমার চোখের সামনে থেকে। প্রকাশের কথায় ইশারার চোখ খুলল। প্রকাশের জ্ঞান ফিরেছে এই দেখে ইশারার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু প্রকাশের কথাটা কানে গেল না সেই আনন্দে। তাই প্রকাশের মাথায় হাত দিতে গেলে প্রকাশ বাম হাত দিয়ে ইশারার হাতটা ধরে নেয় আর বলে, আমি তো বললাম আমার চোখের সামনে থেকে চলে যেতে, কথা কানে যায় না? আমি তো জানতাম আপনি কানে শুনতে পান। এমনভাবে কেন বলছেন প্রকাশ? প্লিজ প্লিজ চলে যান আপনি আমার সামনে থেকে। আপনাকে দেখলেই আমার জীবনের প্রথম ভুলের কথা মনে পড়ে যায়। আপনাকে ভালোবেসে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আপনি আমার সামনে থেকে যান, না হলে আমি আবার কিছু একটা করে বসবো। ইশারা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল দৌড়ে। আর প্রকাশ বিছানায় মাথা ঠেকিয়ে নিজে নিজে বলতে থাকলো, এত ভালোবাসলাম তোমাকে, তারপরেও তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন ইশারা? আমাকে কি সত্যি ভালোবাসা যায় না? এখন থেকে তুমি যা চাইবে সেটাই হবে। আমি আর তোমার কাছে ভালোবাসার কথা বলবো না, কোনো অধিকারও খাটাবো না, কিন্তু আমি চাইলেও তোমাকে না ভালোবেসে থাকতে পারবো না, সেটা আমার পক্ষে অসম্ভব। প্রকাশের চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে আর চোখের সামনে শুধু ইশারার মুখটা ভেসে উঠছে। সে সময় দরজায় নক করলো রাতুল। প্রকাশদা, আসবো? হ্যাঁ, আয়। আস্তে করে উঠে বসে চোখের জলটা মুছে নিল। এই নাও, এটা খেয়ে নাও, এরপর তো ওষুধ খেতে হবে। আর এখন কেমন লাগছে? ঠিক আছে, আর আমার কিছু খেতে ইচ্ছে করছে না, নিয়ে যা প্লিজ। প্রকাশদা, নিজের রাগটা তুমি প্রথমে নিজের ক্ষতি করে আর এখন খাবার উপর দেখাচ্ছ, এতে তো ক্ষতি তোমারই হবে, তাই না?
আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে রে। শোন, আমি অন্য ঘরে যাচ্ছি। এই ঘরে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। বাঁচতে চাই ভালোভাবে, আমি শান্তি চাই একটু। বলেই প্রকাশ আস্তে করে বিছানা থেকে নেমে গেল। যেহেতু হাত কেটেছে তাই হাঁটতে চলতে কোনো অসুবিধা হচ্ছে না, জাস্ট শরীরটা দুর্বল প্রকাশের। প্রকাশ দরজা থেকে বেরিয়ে যেতেই ওর বাম হাতে টান পড়লো। ইশারা দরজার বাইরে দাঁড়িয়েছিল কারণ রাতুলকে দিয়ে খাবারটা ওই পাঠিয়েছে। প্রকাশ পিছন না ফিরেই ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল হাতটা আর বলল, আমি তো বললাম আমি একটু শান্তি চাই। বলেই প্রকাশ সামনের দিকে এগিয়ে যেতে লাগলো আর নূপুরের শব্দ আসতে লাগলো প্রকাশের কানে। এর মানে ইশারাও আসছে প্রকাশের পেছন পেছন। এদিকে প্রকাশের বাইরে দাঁড়িয়ে থাকা রাতুল শুনতে পেয়েও বেরিয়ে আসে আর ওদের পেছনে আসতে থাকে। প্রথমে প্রকাশ, তারপর ইশারার পরে রাতুল। প্রকাশ একটা রুমে ঢুকে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিতে গেলেও ইশারার দরজাটা আটকাতে যায়, কিন্তু আটকাতে গিয়ে ইশারার আঙুলটা চাপা পড়ে যায় আর ইশারা ঝট করে সরিয়ে নিলেও আঙুলটা কেটে গিয়ে রক্ত বেরিয়ে যায়। এদিকে দরজাটাও বন্ধ করে দেয় প্রকাশ। রাতুল সঙ্গে সঙ্গে এসে ইশারার হাতটা ধরে আর বলতে থাকে, আরে বৌদি এটা কি করলে? আরে বৌদি এটা কি করলে? এইভাবে কেউ হাত দেয় নাকি দরজায়? দেখুন তো, কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেল। রাতুলের কথা শুনতে পেয়ে প্রকাশ সঙ্গে সঙ্গে দরজা খুলে ইশারার সামনে চলে আসে আর উত্তেজিত হয়ে পড়ে। কে বলেছিল দরজায় হাত দিতে? আমি বলেছিলাম একটা না একটা কিছু করে নিজের ক্ষতি করতেই হবে, তাই না? এই রাতুল, তুই যা গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আয়, রক্ত বের হচ্ছে তো। প্রকাশ ইশারার আঙুলটা মুখে পুরে নিল রক্ত বন্ধ করার জন্য। দা, তুমি বৌদিকে এই ঘরে নিয়ে যাও, এখানেই ফার্স্ট এড বক্সটা আছে। প্রকাশ সঙ্গে সঙ্গে ইশারাকে ঘরে নিয়ে এসে সোফায় বসিয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলো। সেটা নিয়ে এসে সোফায় বসে খুব যত্ন করে ইশারার হাতে মলম লাগিয়ে দিচ্ছে প্রকাশ। আর ইশারা অবাক চোখে প্রকাশের দিকে তাকিয়ে রয়েছে। ব্যান্ডেজ হয়ে গেলে প্রকাশ ইশারাকে কিছু বলতে যাবে, তখনই ইশারার এমন চাহনি দেখে প্রকাশ কিছুটা ইতস্তত বোধ করে বলতে লাগলো, এভাবে আমার জন্য নিজের ক্ষতি করে লাভ নেই। কেনই বা ক্ষতি করবেন নিজের? আমি তো কেউই হই না আপনার, তার জন্যই তো বিরক্ত হয়ে ছেড়েছ। প্রকাশ আর বলতে পারলো না, তার আগেই ইশারা প্রকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। ইশারা যে কাঁদছে তা প্রকাশ নিজের জামায় ভেজা অনুভব হওয়ায় বুঝতে পারছে। প্রকাশ ইশারাকে দূরে সরাতে নিলে ইশারা আরো শক্ত করে প্রকাশকে জড়িয়ে ধরে। প্রকাশও নিজেকে আটকাতে পারে না আর ইশারাকে জড়িয়ে ধরে। প্রকাশেরও চোখ ছলছল করছে। প্রকাশ ইশারার কান্না সহ্য করতে না পেরে দুহাত দিয়ে ইশারার মাথা তুলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ইশারা প্রথমে অবাক হলেও পরে প্রকাশের ডাকে সাড়া দিয়েছে। প্রকাশ ইশারার কোমর জড়িয়ে ধরে রেখেছে, কাছে টেনে নিল আর ইশারা প্রকাশের কাঁধ খামচে ধরে রেখেছে। দুজন সমান তালে তাল মিলাচ্ছে। আজ হয়তো এভাবেই ওদের দুজনের মিল হলো। ইশারার ভালোবাসার প্রকাশ হলো। বেশ কিছুক্ষণ পর প্রকাশ ইশারার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে শ্বাস নিতে থাকে। প্রকাশের গরম নিঃশ্বাস ইশারার গলা আর বুকে আছড়ে পড়ায় ইশারা কেঁপে কেঁপে উঠছে আর প্রকাশকে শক্ত করে ধরে রেখেছে। প্রকাশ ইশারার গলায় মুখ ডুবিয়েই বলতে লাগলো, এরপর থেকে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবার আগে তুমি আমাকে ছেড়ে গেলে আমার কি পরিণতি হবে সেটা ভাববে তুমি একটা ছেলেকে যে তোমার পাগলের মতো ভালোবাসতো পুরোপুরি শেষ করে দিচ্ছ, চিরতরের মতো তাকে মেরে। প্রকাশকে থামিয়ে দিল ইশারা ঠোঁটে আঙুল দিয়ে, কিন্তু ওরা এখনো একই অবস্থায় আছে। প্রকাশ একটু হেসে ইশারার হাতে চুমু খেলো গভীরভাবে আর আবারও কোমর জড়িয়ে গলায় নাক ঘষল। প্রকাশ আস্তে আস্তে ইশারার কানের কাছে গিয়ে বলল, আই লাভ ইউ জান। প্রতি উত্তরে ইশারা শুধু মুচকি হাসলো, যার অর্থ প্রকাশ বুঝে গেছে। প্রকাশ ইশারার উত্তর পেয়ে আবারও কানের কাছে গিয়ে বলল, আই নিড ইউ রাইট নাও। খোর লাগা কণ্ঠে কথাটা বলে একটা আলতো করে চুমু দিল ইশারার কানের লতিতে। এবার ইশারা একটু বেশিই লজ্জা পেল আর প্রকাশের বুকে মুখ গুজল। প্রকাশ ইশারার কাঁধে চুমু দিয়ে আস্তে করে ইশারার সালোয়ারের ফিতাটা যেই না খুলতে যাবে সেই সময় কেউ দরজায় নক করলো আর ইশারা চট করে সরে গেল। আর প্রকাশ তো বেজায় চটে গেছে। ইশারার দিকে রাগি চোখে তাকাতেই ইশারা কে এসেছে দেখতে বলল ইশারায়, ধ্যাত, দিল আমার রোমান্সের 12 দুগুণে 24টা বাজিয়ে। ভালো লাগে না ছাই। ইশারা হাসতে লাগলো প্রকাশের কথায়। প্রকাশ গিয়ে দরজাটা খুললো কারণ রাতুল দরজাটা ভিজিয়ে দিয়ে গিয়েছিল। দরজা খুলে ওপারের ব্যক্তিকে দেখতেই প্রকাশের চোয়াল শক্ত হয়ে গেল, হাত মুষ্টিবদ্ধ করে নিল। প্রকাশকে এভাবে দেখে ইশারা এগিয়ে গেল কে এসেছে দেখার জন্য। ব্যক্তিটিকে দেখতেই ইশারা প্রকাশের হাত চেপে ধরলো। ভয়ে আর কিছুটা আড়ালে চলে গেল প্রকাশের। কেন এসেছেন এখানে? কি চাই? আমার তোমার সাথে কিছু কথা আছে তাই। আমার আপনার সাথে কোনো কথা নেই মিস্টার রাজীব বোস।
চলে যান এখান থেকে। নিজের বাবার সাথে এভাবে ব্যবহার করতে হয়? মানি না আমি আপনাকে বাবা, এটা আর কেউ না জানো, আপনি খুব ভালোভাবেই জানেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে এভাবে তাড়িয়ে দিও না। প্রকাশের প্রতি উত্তরে কিছু বলতে যাবে তার আগেই ইশারা প্রকাশকে টেনে নিয়ে এলো ভেতরে, আর নিজে প্রকাশের বাবা রাজীবের দিকে এগিয়ে গেল আর ভেতরে আসতে বলল। রাজীব ভেতরে আসতেই ইশারা রাজীবের পা ছুঁয়ে নমস্কার করলো, আর প্রকাশ রেগে গিয়ে বলল, ইশারা, আমি তোমাকে ওনার পায়ে ছুঁয়ে নমস্কার করতে বলিনি। যেখানে আমি ওনাকে বাবা মানি না, সেখানে উনি তোমার শ্বশুর মশাইও হয় না, আর এত সম্মান ও ডিজার্ভ করে না। আপনার মানা না মানাতে কিছু যায় আসে না। সত্য তো এটাই যে উনি আপনার জন্মদাতা, আপনার বাবা, আর সম্পর্কে আমার শ্বশুর বসাই। আপনি সম্মান না করলেও আমি সম্মান শ্রদ্ধা দুটোই করব। রাজীব ইশারা করে কথা বলা কিছুই বুঝতে পারলো না, তাই অবাক হয়ে প্রকাশের দিকে তাকালো, আর প্রকাশ মাথা নিচু করে ইশারা কি বললো তা বলে দিল। কথাগুলো শুনে রাজীবের চোখে জল চলে এলো, আর ইশারার মাথায় হাত রেখে বলল, দীর্ঘজীবী হও মা, সবসময় খুশি থাকো, এই কামনা করি। কিন্তু প্রকাশ ঠিকই বলেছে, আমি যে এত সম্মান ডিজার্ভ করি না। তোমার সাথে আমি যেটা করেছি, তারপরও তুমি আমাকে নিজের শ্বশুরমশাই মনে করছো, সম্মান দিয়েছো, এটাই অনেক। রাজীব ইশারার কাছে হাত জোর করতেই ইশারা রাজীবের হাত দুটো ধরে নিল, আর ইশারার কিছু কথা বলতে লাগলো। রাজীব তো এর অর্থ বুঝতে না পেরায় প্রকাশের দিকে তাকাতেই প্রকাশ বলে দিল, ও বলতে চাইছে আপনি আমাদের গুরুজন, আপনি এভাবে আমাদের সামনে নত কেন হবেন? ভুল মানুষ মাত্রই হয়, আর আমাদের ছোটদের উচিত তা ক্ষমা করে দেওয়া। অনেক সময় ছোটদের ভালো চাইতে গিয়ে বড়রা ভুল করে ফেলে, তা ছোটদের বোঝা উচিত আর ক্ষমা করে দেওয়া উচিত। শেষের কথাগুলো বলতে গিয়ে প্রকাশের চোখ ছলছল করে উঠল, আর প্রকাশ অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। রাজীব নিজের চশমাটা খুলে চোখের জলটা মুছে নিয়ে প্রকাশকে উদ্দেশ্য করে বলল, তুই আমাকে কোনোদিনই ক্ষমা করিস না রে বাবা, আমি যে অনেক বড় ক্ষতি করে বসেছিলাম তোর। রাজীবের কথায় প্রকাশ রাজীবের দিকে তাকালো, তারপর ইশারার দিকে তাকাতেই দেখলো ইশারা কেমন চুপসে গেছে, তাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি বলতে চাইছেন আপনি? ইশারা হুট করে তোকে ছেড়ে চলে যায়নি, আমি বাধ্য করেছিলাম ওকে চলে যেতে। ও যখন কলেজে যাচ্ছিল তখন আমি ওর সামনে গাড়ি নিয়ে দাঁড়াই আর নিজেই পরিচয় দেই। ওকে আমি নিজের অফিসে নিয়ে এসে বলি, এই বিশাল অফিসটা দেখছো, এটা আমার অফিস, আর এরকম আরও 10টা অফিসের মালিক আমি। আর আমার অবর্তমানে আমার ছেলে প্রকাশ হবে এই অফিস আর বাংলোর টাকা পয়সার যাবতীয় সম্পত্তির উত্তরাধিকারী। ইশারা নিজের সাইড ব্যাগ থেকে একটা নোটবুক আর পেন বের করে ওটার মধ্যে লিখতে শুরু করলো। রাজীব কিছু বলল না, কারণ রাজীব আগেই খবর পেয়েছে ইশারা বোবা, কথা বলতে পারে না, কিন্তু কানে শুনতে পায়, আর ইশারাকে এখানের কারণ ওটাই। আপনি আমায় এসব কেন বলছেন? বলেছি, তার কারণ তুমি আমার একমাত্র ছেলের স্ত্রী, কিন্তু তোমার কোনো যোগ্যতাই নেই আমার বাড়ির বোমা হওয়ার। আছে কোনো যোগ্যতা? আমি জানি আমি আপনার ছেলের যোগ্য নই, আপনার বাড়ির বৌমা হওয়ার যোগ্য নই, আর তাই জন্যই তো আমি আপনার ছেলেকে বলেছি আমি তাকে ভালোবাসি না। সেই তো আমাকে জোর করে বিয়ে করে এনেছে, শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে, আমার সাথে সারাটা জীবন কাটাতে চায় বলে। ভালোবাসা? আমার ছেলে তোমাকে ভালোবাসে। তোমার মতো একটা বোবা মেয়েকে এ রাজীব বসের ছেলে ভালোবাসতে বলতে চাইছো? হাসালে আমায় তুমি। এসব ভালোবাসা টালোবাসা কিছুই না, সব মোহ। তোমায় বোবা হলো দেখতে সুন্দর, তাই হয়তো আমার ছেলে তোমার রূপে ডুবে গেছে। যাই হোক, এসব বাজে কথা রাখো আর কাজের কথা শোনো। আমি চাই তুমি আমার ছেলের জীবন থেকে সারা জীবনের মতো চলে যাও। ইশারা কিছুটা চমকে রাজীবের দিকে তাকালো। কিছুক্ষণ আগে রাজীবের কথাগুলো শুনে এমনিতেই ইশারার চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়তে থাকে, আর এখন বলছে প্রকাশের থেকে দূরে সরে যেতে। না চাইতেও ইশারা প্রকাশকে ভালোবেসে ফেলেছে, পারেনি দূরে সরে থাকতে, পারেনি প্রকাশের ভালোবাসাকে উপেক্ষা করে নিজের মনের কথাগুলো দিয়ে মনকে বোঝাতে। ধরা দিতেই হয়েছে, হার মানতেই হয়েছে প্রকাশের ভালোবাসার কাছে। কিন্তু এখন কি করবে ইশারা, ভেবে পাচ্ছে না সে। আমি চাই না আমার ছেলের জীবনে তোমার ছায়া পর্যন্ত থাকুক। আমি তোমাকে সব ব্যবস্থা করে দিচ্ছি, তোমার ভাইয়ের সব খরচও আমার। আমি পারবো না, আপনার ছেলের কথাটা একবার ভাবুন। সে আমায় পাগলের মতন ভালোবাসে, আপনার ছেলের ভালো করতে গিয়ে আরো খারাপ হয়ে যাবে, আপনি আরো বেশি পরিমাণে খারাপ হয়ে যাবেন যদি সে জানতে পারে। জানতে পারবে তো তারপর। আর ও আমার ছেলে, একদিন না একদিন ঠিকই বুঝবে
আমি ওর ভালোর জন্যই করছি, তোমাকে সে নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, তোমার কি টাকা চাই? বুঝেছি, এই জন্যই রাজি হচ্ছ, তাই না? ওকে, এই নাও ব্যাংক চেক, যত অঙ্কের পারো অ্যামাউন্ট বসিয়ে নিও। আমার কোনো টাকার দরকার নেই, কিন্তু আপনার ছেলের আমাকে আমার ভালোবাসার দরকার। আর আমার আপনার ছেলের ভালোবাসার, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই চাইলেও আপনি আমাদের আলাদা করতে পারবেন না। আপনার কথায় আমি রাজি। আমি দূরে সরে যাব আপনার ছেলের কাছ থেকে। জানি সে কষ্ট পাবে, সঙ্গে আমিও, কিন্তু আপনার ভুলটাও তো ভাঙা দরকার, তাই আমি রাজি। প্রকাশ হাত মুঠো করে দাঁড়িয়ে রয়েছে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। পারলে এখনই সে সব কিছু তছনছ করে দেয়। শুধু ফুঁসছে প্রকাশ, অনেক চেষ্টা করেও পারছে না নিজেকে শান্ত রাখতে। তুই ঠিকই বলেছিস রে মা, আমি ভুলছিলাম। আমার ছেলে যে তোকে আর তোর ভালোবাসার ভীষণ প্রয়োজন ছিল। তুই যাওয়ার পর ওর অবস্থা আমি চোখে দেখতে পারছিলাম না, তাই তো। শেট আপ, জাস্ট শেট আপ। আর একটাও কথা বলবেন না আপনি। ঘৃণা করি আমি আপনাকে। আজ এক্ষুনি এই মুহূর্তে আপনি আমার চোখের সামনে থেকে চলে যাবেন। আর কোনোদিন আপনার মুখ আমি দেখতে চাই না। একটাও কথা বলবে না তুমি। তোমাকে তো আমি পরে দেখে নেব। ইশারা। ইশারা প্রকাশকে কিছু বলতে গেলে ইশারাকেও ধমক দিয়ে থামিয়ে দেয় প্রকাশ। ইশারাও আর সাহস করতে পারেনি কিছু বলার মতো। আপনার সাহস হয় কি করে আমার স্ত্রীকে অপমান করার? কে দিয়েছে আপনাকে সে অধিকার? চলে যান আমার সামনে থেকে, না হলে আপনার জন্য ভালো হবে না। চলে যান বলছি। রাজীব আর কিছু বলল না। ইশারার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে চলে গেল। ইশারা জানে এই হাসির পেছনে কত কষ্ট লুকিয়ে আছে। ইশারা এক পলকে রাজীবের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। ইশারা চোখ প্রকাশের দিকে ফেরাতেই দেখলো প্রকাশ রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে ওর দিকে। ইশারা কিছুটা ঘাবড়ে গেল এবার, কিন্তু প্রকাশ ইশারাকে অবাক করে দিয়ে এক ঝটকায় ইশারার হাত ধরে হ্যাঁচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। পাগলের মতো স্বাদ নিতে থাকলো ইশারার ঠোঁটের। ইশারা প্রথমে তাল মেলালেও পরে চুপ করে গেছে। প্রকাশ খুব ডিপলি কিস করছে ইশারাকে, হয়তো এভাবেই নিজের রাগ মেটাচ্ছে প্রকাশ। এইটাই হয়তো ইশারার শাস্তি। কিন্তু ইশারার এই শাস্তি খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। এরকম শাস্তি মাঝে মধ্যে পেলে ভালোই হবে, খারাপ হবে না। চোখ বুজে প্রকাশের ছোঁয়া অনুভব করতে থাকা অবস্থায় এইসব ভেবে চলছে ইশারা। প্রকাশ ইশারার ঠোঁট কিছুক্ষণ পরেই ছেড়ে দিল, আর ইশারাও চোখ মেলে তাকালো। ইশারা তাকাতেই প্রকাশ আবারও ইশারার ঠোঁটে গভীরভাবে চুমু দিল, আর ইশারাকে ছেড়ে বেরিয়ে গেল ঘর থেকে। ইশারা এখনো নিজের জায়গায় বেকুবের মতো দাঁড়িয়ে রয়েছে। আপনি আপনি ইশারার হাতের আঙ্গুলগুলো ঠোঁটে চলে গেল, আর নিজের অজান্তেই ইশারা হেসে ফেলল। পরক্ষণেই ইশারার মনে পড়ল প্রকাশ বেরিয়ে গেছে, আর প্রকাশের রাগ হয়তো এখনো কমেনি। যদি আবার কিছু করে বসে তখন। এই ভাবতেই ইশারাও বেরিয়ে গেল। ইশারা সারা বাড়ি খুঁজে ফেলেছে, কিন্তু প্রকাশকে কোথাও পায়নি। ইশারার এবার ভীষণ কান্না পাচ্ছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। প্রকাশ, আপনি কোথায়? এভাবে হঠাৎ করে কোথায় চলে গেলেন রাগের মাথায়? আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। আপনি কি আবার আগের দিনের মতো নেশা করে ফিরবেন? নিজের আবার কোনো ক্ষতি করে বসবেন না তো? ইশারার মনে ভয় ক্রমশ বাড়ছে। এইসব ভাবনার মাঝেই ইশারার মনে পড়ল ছাদে তো চেক করা হয়নি, সারা বাড়ির মধ্যে ওই জায়গাটাই বাকি আছে। যেমন ভাবা তেমনি কাজ। ইশারার সঙ্গে সঙ্গে দৌড় দিল ছাদের দিকে। এদিকে প্রকাশ ছাদে বসে একের পর এক সিগারেট শেষ করছে। চোখগুলো আবারও লাল হয়ে গেছে প্রকাশের, মাঝে মাঝেই জল গাল বেয়ে পড়ছে চোখ থেকে। আজ প্রকাশের যন্ত্রণাটা তীব্র থেকে তীব্র হয়ে গেছে। সে ভাবতেও পারছে না তার নিজের বাবা এমনটা করবে। যাকে সে পাগলের মতো ভালোবাসে তাকে দূর করতে চেয়েছে ওর নিজের কাছ থেকে। এটা ভাবতেই প্রকাশের ভেতরটা ফেটে যাচ্ছে। আর যদি ইশারাকে খুঁজে না পেত প্রকাশ, সত্যি সত্যি যদি চিরতরের মতো হারিয়ে যেত ইশারা, কি করতো তখন সে? কি নিয়ে বাঁচত? এসব ভাবলেই প্রকাশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। প্রকাশের ভাবনার মাঝেই শুনতে পেল সেই চেনা নুপুরের ছনছন শব্দ, আর বুঝেও গেল তার প্রাণ পাখিটা তার কাছে আসছে। ইশারা ছাদে এসে চারদিকে চোখ বোলাতেই দেখতে পেল প্রকাশ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর হাতে সিগারেট। এতক্ষণে ইশারার দেহে যেন প্রাণ ফিরে এলো। সঙ্গে সঙ্গে ইশারা ছুটে গেল প্রকাশের কাছে, আর পেছন থেকে জাপটে ধরলো প্রকাশকে। ইশারা এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে প্রকাশ না নিজে নড়তে পারছে, না ইশারাকে নড়াতে পারছে। প্রকাশ হাতের থেকে সিগারেটটা ফেলে দিল, আর ইশারা হাত দুটো ধরে আলগা করে ইশারার দিকে ফিরল। ফিরে দেখলো ইশারা ফোপাচ্ছে। আস্তে করে নিজের বুকে নিয়ে নিল ইশারাকে প্রকাশ। এ যেন এক আলাদা প্রশান্তি। এতক্ষণ প্রকাশের মনে যে জ্বালাটা হচ্ছিল তার উপর যেন নিমেষেই মাটি চাপা পড়ে গেল। প্রকাশের সব মনের রাগের ঔষধ যে একমাত্র ইশারা, তা প্রকাশের বুঝতে আর বাকি নেই। অপর প্রান্তে ইশারার মধ্যেও একটা ভালো লাগা কাজ করছে। এতক্ষণের সব চিন্তা দূর হয়ে গেছে প্রকাশকে কাছে পেয়ে।
এতদিন প্রকাশ যেমন ইশারাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতো, এখন ইশারাও ঠিক একইভাবে প্রকাশকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। প্রকাশকে ছাড়া যেন ওর কোনো অস্তিত্ব নেই, গতি নেই। প্রকাশ থেকেই ওর শুরু, আর প্রকাশে গিয়েই শেষ। ভালোবাসে ভীষণ, ভালোবাসে প্রকাশকে ইশারা। এসব ভেবেই ইশারা প্রকাশের বুকে আলতো করে ঠোঁট ছোঁয়ালো, আর প্রকাশ তো অবাক। ইশারা চুপ করে প্রকাশের বুকে মুখ গুজে রয়েছে, আর প্রকাশ ইশারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ এভাবে চলার পর প্রকাশ ইশারাকে বলল, ইশারা, আমি একটু একা থাকতে চাই, একা। ইশারা প্রকাশের বুক থেকে মাথা উঠিয়ে করুণ চোখে প্রকাশের দিকে তাকালো। প্রকাশ ইশারার দুগালে হাত রেখে বলল, চিন্তা করো না, আমি ঠিক আছি, শুধু নিজেকে সময় দেওয়ার প্রয়োজন। প্রকাশ কথাটা বলেই পেছনে ফিরে গেল আর একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। কিন্তু প্রকাশ বুঝতে পারলো ইশারা যায়নি, ও এখনো এখানেই আছে। ইশারার উপস্থিতি টের পাচ্ছে প্রকাশ, তাই সামনের দিকে ফিরলো, দেখলো ইশারা ওভাবেই দাঁড়িয়ে রয়েছে, একটুও নড়েনি। তোমাকে তো বললাম আমি একা থাকতে চাই। আমি তো কথা বলতে পারি না যে আপনাকে কথা বলে ডিস্টার্ব করব। আমি এমনি দাঁড়িয়ে আছি, আপনার কোনো অসুবিধা হবে না। প্রকাশ বুঝলো ইশারা খানিকটা অভিমান করে কথাটা বোঝালো, কারণ কথাটা বোঝানোর সময় ও একবারও প্রকাশের দিকে তাকায়নি। প্রকাশ নিজের দুহাত বাড়িয়ে ইশারার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে দাঁড়ালো, আর ইশারার কপালে একটা আলতো চুমু দিয়ে তারপর আস্তে আস্তে ইশারাকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলো। জানো ইশারা, আজ আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার নিজের বাবা যে এমন করবে আমি ভাবতেও পারিনি। ওই যে বলে না, কেউ পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করলে ততটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় যখন জানা যায় যে আঘাতটা নিজের কাছের মানুষ করেছে। কি করে পারলো উনি এভাবে আমার কাছ থেকে আমার ভালোবাসাকে দূরে সরানোর কথা ভাবতে? আমার কি হবে এটা একবারও ভাবলো না কোনো দিন, ভাবেও নি সেটা। সব সময় নিজে যেটা মনে করেছে সেটাই করেছে। আমার ভালো লাগা মন্দ লাগার কোনো দামই নেই তার কাছে। ইশারা প্রকাশের থেকে নিজেকে ছাড়াতেই আকাশ মাথা নিচু করে নিল। ইশারা প্রকাশের দুগালে হাত দিয়ে মাথাটা উঁচু করতেই দেখলো প্রকাশ কাঁদছে। প্রকাশের চোখের জলটা মুছিয়ে দিয়ে প্রকাশকে ছাদ থেকে দোলনায় বসালো। ইশারা প্রকাশের পাশে বসতেই প্রকাশ ইশারাকে কোলে রেখে শুয়ে পড়লো, আর ইশারা প্রকাশের চুলে বিলি কেটে দিতে লাগলো। প্রকাশ নিজের হাতের ভাঁজে ইশারার বাম হাতটা নিয়ে রেখেছে, আর মাঝে মাঝেই তাতে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। আস্তে আস্তে প্রকাশ ওখানে ঘুমিয়ে পড়লো, আর ইশারা তা বুঝতে পেরে প্রকাশের মাথাটা নিজের কোল থেকে নামিয়ে ছাদের দরজা দিয়ে তাকালো। সেখানে রাতুল দাঁড়িয়ে ছিল। ইশারা ধীর পায়ে চলে এলো ছাদ থেকে নিচে নিজের ঘরে, আর এদিকে প্রকাশ তো ঘুমিয়ে পড়েছে। ইশারা নিজের ঘরে বসে রয়েছে রাতুলের সাথে। রাতুল খাটের একপাশে দাঁড়িয়ে রয়েছে। ইশারা আস্তে করে উঠে রাতুলের কাছে গেল আর রাতুলের কাঁধে হাত রাখলো। রাতুল ইশারার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। সেই মুহূর্তে প্রকাশ ঘরে ঢুকলো আর জিজ্ঞেস করলো, রাতুল, তুই এখানে এত রাতে? প্রকাশের গলা শুনে ইশারা আর রাতুল দুজনেই প্রকাশের দিকে একবার তাকালো, তারপর একে অপরের দিকে তাকালো। ইশারা রাতুলকে চোখ দিয়ে ইশারা করতেই রাতুল প্রকাশের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, প্রকাশদা আসলে আসলে কি? তুই কি কিছু বলতে চাস? আজ আমি যে তোমাকে বৌদির খবর দিয়েছি তা আমাদের কোনো লোক আমাকে দেয়নি। তাহলে কার থেকে খবর পেয়েছিস? তোমার বাবার কাছ থেকে। কি? আসলে তুমি যেই 2 দিন ঘরে বন্দি ছিলে সেই 2 দিন আঙ্কেল এসেছিল আমাদের এখানে তোমার খোঁজ খবর নিত আর হতাশ হয়ে ফিরে যেত। আমি যখন বলি তোমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সেই দিন আর কিছু না বলি বেরিয়ে যায়, আর তার কিছুক্ষণ পরেই আমায় ফোন করে আর বলে আমি যেন এই ঠিকানায় তোমাকে নিয়ে চলে যাই, ওখানে নাকি বৌদি আর ঈশানকে পাবো। রাতুল এটুকু বলেই বেরিয়ে গেল আর ইশারা এসে প্রকাশের সামনে দাঁড়ালো। প্রকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকার পর প্রকাশ ইশারাকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলেই ইশারা প্রকাশের হাত টেনে ধরে আর বিছানায় বসায়। প্রকাশ উঠে যেতে নিলে ইশারা প্রকাশের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। প্রকাশ, আপনার বাবা আপনাকে খুব ভালোবাসে, আপনার ভালো চায়। অনেক সময় বড়রা ছোটদের ভালো চাইতে গিয়ে একটু আধটু ভুল করে ফেলে, এগুলো মনে রাখতে নেই। আজ যদি উনি খবর না দিত তাহলে হয়তো আমরা এক হতে পারতাম না। উনি যেমন দূরে সরিয়েছিলেন তেমন উনিই তো কাছে এনে দিলেন আমাদের। ছোট থেকে আপনি যেমন বাবার অভাব ভোগ করেছেন তেমন উনিও তো ছেলের অভাব ভোগ করেছেন। এখন আপনি আপনার মতো ভালো থাকলেও উনি কি ভালো আছেন? উনি তো এই সময়টা আপনার সাথে থাকতে চায়। কোনো বাবা মাই তার সন্তানকে ছাড়া তেমন ভালো থাকে না, উনিও তেমনই নেই।
এখন যখন উনি আপনাকে পাশে চাইছেন, তখন আপনার উচিত সব ভুলে ওনার পাশে থাকা। শত হোক আপনি ওনার ছেলে, আর আপনিও যে ওনাকে ছাড়া ভালো আছেন তা তো নয়, তাই না? তাহলে কেন ফিরে যাচ্ছেন না? প্রকাশ মাথা নিচু করে চোখের জল ফেলছে। ইশারা প্রকাশের কাঁধে হাত রাখতেই প্রকাশ ইশারাকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ বাদে ইশারা প্রকাশকে নিজের থেকে ছাড়িয়ে বলল, আমি আমার শ্বশুরবাড়ি যেতে চাই, নিয়ে যাবেন? প্রকাশ হ্যাঁ বোধক মাথা নাড়াতেই ইশারা প্রকাশের চুলগুলো এলোমেলো করে হেসে দিল আর একে অপরকে জড়িয়ে ধরল। সকালে প্রকাশ গাড়ি ড্রাইভ করছে আর ইশারা পাশে বসে আছে। ঈশানকে স্কুলে দিয়ে প্রকাশ আর ইশারা প্রকাশের নিজের বাড়িতে যাচ্ছে। প্রকাশ ড্রাইভ করছে আর বারবার আর চোখে ইশারার দিকে তাকাচ্ছে। ইশারা সেটা বুঝতে পেরেও না বোঝার ভান করে জানালার বাইরে তাকিয়ে আছে। ইশারা এবার দেখলো গাড়িটা একটা বিশাল বাড়ির ভেতর ঢুকেছে। সিকিউরিটি গার্ড এসে দরজাটা খুলে দিল। গাড়িটা ভেতরে প্রবেশ করতেই ইশারা দেখলো চারিপাশে নানান রকম গাছ লাগানো বাগান আছে, আর বাড়িতে ঢুকতেই রাস্তাটাকে দুভাগে ভাগ করেছে একটা কৃত্রিম ফোয়ারা। তার একটা রাস্তা দিয়ে গাড়িটা গিয়ে ঘুরে দাঁড়ালো এক বিশাল দরজার সামনে। গাড়ি থামতেই ইশারা প্রকাশের দিকে তাকালো আর প্রকাশ চোখ দিয়ে সম্মতি জানালো নামার জন্য। প্রকাশ আর ইশারা গাড়ি থেকে নেমে দরজার সামনে দাঁড়াতেই একটা গার্ড প্রকাশের সামনে এলো আর প্রকাশ তাকে গাড়ির চাবিটা দিয়ে দিতেই চলে গেল তা নিয়ে। ইশারা দেখলো প্রকাশ মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। আজ নিজের বাড়িতে হয়তো অনেকদিন পর সে পা রাখতে চলেছে। ইশারা আস্তে করে প্রকাশের বাহু জড়িয়ে ধরলো আর প্রকাশ নিচের দিকে তাকিয়ে হাসলো। তারপর মাথা উঠিয়ে এগিয়ে গেল। ইশারা হাতের উপর হাত রেখে দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে প্রকাশ কলিং বেল বাজালো। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরে কেউ একজন দরজা খুলে দিল। দরজা খুলতে দেরি হলো, কিন্তু দরজা খুলে দেওয়া ব্যক্তির প্রকাশকে জড়িয়ে ধরতে দেরি হলো না। প্রায় ঝড়ের গতিতে সে প্রকাশকে জড়িয়ে ধরলো। ব্রো, এতদিন পর তোর আমার কথা মনে পড়লো? এতদিন কেন আসিসনি? সাচ এ লায়ার ইউ আর অলওয়েজ। বলেছিস আসবি, বাট আসিসনি। আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ। আরে তুই এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলে ফেললি, আর কি বাকি রেখেছিস কথা বলার মতো? ভিতরে ঢুকতে দিবি না আমি চলে যাব? নো, নেভার, কাভি নেই। তোকে এখান থেকে কেউ নিয়ে যেতেই পারবে না। এই সত্যি বলতো, তুই আমার থেকে ভালো ভাই পেয়ে গেছিস, তাই না? ওই তো ওই রাতুল, তাই না? থাম, তোর গিফট আমি এনেছি, ভিতরে ঢুকতে দিলে পাবি, আর না হলে রাতুলকে দিয়ে দেব। এই না 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 না, আমি তো মজা করলাম। চল চল ভেতরে চল। লাভ ইউ ভাই। বড় কবে হবি তুই? আর তোর এই ঝাপ্পি পাপ্পি দেওয়া কবে বন্ধ হবে? ভুলে যাস না ছেলে আমি, মেয়ে না পেয়ে কি অবস্থা হয়েছে। मजाक मत उड़ाओ, मैं बहुत फेमस हूँ, तुम्हें पता ही नहीं है। হ্যাঁ, এবার ভিতরে যাই, পায়ে ব্যথা করছে আমার, আর আমার বইয়েরও। ভাবির সাথে পরিচয় করিয়ে দে। দূরে থাক, আর ভিতরে চল। কেউ ভেতরে আসবে না। প্রকাশ আর ইশারা ভেতরে আসবে সে সময় ভেতর থেকে একজনের কণ্ঠস্বর শোনা গেল। ইশারা এতক্ষণে বেশ মজা পাচ্ছিল, কিন্তু এখন একটু ভয় লাগছে। প্রকাশ ও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। পাশের ছেলেটি হুট করে প্রকাশের পাশ থেকে সরে ভেতরে চলে গেল, আর প্রকাশ ইশারার হাতটা ধরে পেছন ফিরে যেতেই আবার কণ্ঠস্বর শোনা গেল, ঘরের নতুন বৌমাকে কি বরণ না করেই ভেতরে আসতে দেব নাকি? প্রকাশ আর ইশারা অবাক হয়ে পেছনে ফিরল কথাটা শুনে, আর দেখলো একটি মাঝবয়সী মহিলা সুন্দর করে শাড়ি পরা আর হাতে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে উনি এগিয়ে এলেন আর বরণ শুরু করলেন। বরণ শেষে তাদের কাজের লোককে বললেন চালের ঘটি রাখতে চৌকাঠে, যা ফেলে ইশারা ঘরে আসবে। যেমন কথা তেমন কাজ। প্রকাশ তো শুধু অবাক হচ্ছে এসব দেখে। ভেতরে আসতেই প্রকাশের বোন ইশারাকে এসে জড়িয়ে ধরলো আর বলল, ওয়েলকাম হোম বৌমনি। ইশারা, ও দিয়া আমার বোন, আর ও দীপ আমার ভাই। ওরা যমজ, আমার কাকিমণি, আর উনি আমার কাকা। দিয়া, তোর বৌমনিকে ঘরে নিয়ে যা। হ্যাঁ বৌমনি, চলো। এক মিনিট, তোমাদের সবাইকে একটা কথা বলার ছিল। আসলে ইশারা কথা আমরা সব জানি, তোকে বলতে হবে না, বুঝলি? প্রকাশ বুঝলো ওর বাবা বলেছে সবাইকে, তাই আর কথা বাড়ালো না। আর কতদিন এভাবে আমাদের উপর রাগ করে দূরে সরে থাকবি? প্রকাশ নিশ্চুপ। মানছি, ছোটবেলা আমরা অনেক ভুল করেছি তোর খেয়াল না রেখে, কিন্তু তুই তো জানিস আমরা কতটা ব্যস্ত ছিলাম। দীপ আর দিয়া কেউ ঠিক মতো করে সময় দিতে পারেনি।
আর ওদের সময় দিতে গিয়ে তোকে ব্যস্ততার মাঝে আমার এই ছেলেটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। তোর দায়িত্ব যেখানে বৌদি আমায় দিয়ে গিয়েছিল সেখানে আমি চোখের জল মুছছেন। আমাদের কি ক্ষমা করা যায় না বাবাই?